হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকে নতুন একটা ক্লাস, নতুন একটা টপিক নিয়ে এসেছি। তোমরা জানো বাংলা ব্যাকরণে এই টপিকটা কিন্তু বাংলার ক্ষেত্রে তোমাদের টেটে খুব ইম্পর্টেন্ট, এবং এর যে ধ্বনি বর্ণ এটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের 2017 সালের প্রশ্ন দেখো, 2022 সালের প্রশ্ন দেখো, ধ্বনি বর্ণ থেকে কিন্তু 3 থেকে 4 নম্বর প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই এই চ্যাপ্টার থেকে পাও। সো আজকে তোমাদের ধ্বনি বর্ণ, এক নজরে ধ্বনি বর্ণ এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আসতে পারে আমি কিন্তু সমস্তটাই ডিটেলসে তোমাদের আলোচনা করব। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। ওকে, তো চলো শুরু করি। আর এই ক্লাসের শেষে এই ক্লাসের পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু এই নোটটা কালেক্ট করে নিতে পারবে। চলো তাহলে শুরু করি। দেখো প্রথমেই দেখো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ সম্পর্কে জানতে হবে। স্বরবর্ণ কি এটা তোমরা প্রত্যেকেই জানো, যে সকল বর্ণ কি অন্যের সাহায্য ছাড়াই স্পষ্টভাবে উচ্চারিত হয় তাদের স্বরবর্ণ বলে। বাংলায় স্বরবর্ণ 11টি। কি কি না অ, আ, হস্যই দীর্ঘই, হস্যও দীর্ঘ, রি, এ, ওই, ও, কিন্তু লি স্বরবর্ণটি যেহেতু বাদ এবং বাংলা ভাষায় কিন্তু এটা অপ্রচলিত, তাই একে কিন্তু বাদ দেওয়া চলে। উচ্চারণের সময় তারতম্য অনুসারে স্বরবর্ণকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে হ্রস্বস্বর, একটা হচ্ছে দীর্ঘস্বর। হ্রস্বস্বর কি না যে স্বরধ্বনি বা স্বরবর্ণ উচ্চারণ করতে আমাদের কম সময় লাগে তাকে আমরা হ্রস্বস্বর বলি, যেমন অ, হ্রস্বই, হ্রস্বও, রি এটা কিন্তু আমাদের হ্রস্বস্বর। আর দীর্ঘস্বর কি না উল্টোটা, দীর্ঘ মানে কি সময় বেশি লাগবে, যে স্বরধ্বনি বা স্বরবর্ণ উচ্চারণে দীর্ঘ সময় দরকার তাকে দীর্ঘস্বর বলে, যেমন আ, দীর্ঘই, এ, ওই, ও। ওকে, এবারে চলো প্লুতস্বর। প্লুতস্বর মানে কি গান করা, কাউকে ডাকা কিংবা কাঁদার সময় আমরা স্বরধ্বনিকে টেনে উচ্চারণ করি তখন তাকে প্লুতস্বর বলে। যেমন আমরা বলছি ও হে, খোকন। স্বরবর্ণকে আরো কয়েকটি ভাগে আমরা ভাগ করতে পারি, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। দেখো মৌলিক স্বরধ্বনি কি, যে স্বরধ্বনি বিশ্লেষণ করা যায় না তাকে আমরা মৌলিক স্বরধ্বনি বলি। যেমন দেখো এইখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয়। 7টি মৌলিক স্বরধ্বনি রয়েছে। কি কি দেখো, অ, আ, হ্রস্বই, হস্য, এ, আর ও, এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। আর যৌগিক স্বরধ্বনি কি না, পাশাপাশি দুটি স্বরধ্বনি একসঙ্গে উচ্চারিত হলে কিংবা যে সমস্ত স্বরধ্বনিকে বিশ্লেষণ করলে আমরা পৃথক দুটো স্বরধ্বনি পাই তাকে আমরা যৌগিক স্বরধ্বনি বা সন্ধ্যক্ষর বলি বা দ্বিস্বর বলি। যেমন ওই মানে কি অযুক্ত হস্যই, আর ও মানে কি ও আর হস্য। এবারে দেখো সম্মুখস্থ স্বরধ্বনি বা প্রসারিত স্বরধ্বনি এবং পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি সম্পর্কে আমরা আলোচনা করব। তো সম্মুখস্থ স্বরধ্বনি মানে কি, যে সকল স্বরধ্বনি উচ্চারণ করে দেখো জিহ্বাটা সামনের দিকে প্রসারিত হয়। যেমন দেখো ই বলো, এ বলো, এ বলো, আ বলো, এটা কি দেখো জিহ্বাটা সামনের দিকে আসছে, আমাদের যে জিভটা সামনের দিকে আসছে। আর পশ্চাৎ ভাগস্থ মানে কি, যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বাটা পিছনের দিকে চলে যায় তাদেরকে আমরা পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি বলতে পারি, যেমন হ্রস্বই, ও, অ, আ। এবারে চলো কুঞ্চিত স্বরধ্বনি এবং সংবৃত স্বরধ্বনি সম্পর্কে আমরা জানবো। কুঞ্চিত মানে কি কুঁচকে যাওয়া, যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় ওষ্ঠ দুটি কুঞ্চিত হয় তাকে আমরা কুঞ্চিত স্বরধ্বনি বলি, যেমন হ্রস্ব, ও, অ। আর সংবৃত স্বরধ্বনি কোনগুলো, যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিপর সংবৃত হয় বা সংকুচিত হয় তাকে আমরা সংবৃত বলি, যেমন ই। দেখো ইতে কি হচ্ছে, মুখের অবস্থানটা দেখো, বা উ যখন আমরা বলছি। ওকে, তো এগুলোকে আমরা সংবৃত স্বরধ্বনি বলি। বিবৃত মানে কি, যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় মুখবিবর বিবৃত বা প্রসারিত হয় সেগুলোকে আমরা বিবৃত স্বরধ্বনি বলি, যেমন আ বা এ। ঠিক আছে, এগুলো বিবৃত স্বরধ্বনি। এবারে স্থানুনাসিক বা আনুনাসিক স্বরধ্বনি, যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় নাসিকার সাহায্য করা হয়, ঠিক আছে, নাসিকার সাহায্য নিতে হয় তাকে আমরা স্থানুনাসিক বা আনুনাসিক স্বরধ্বনি বলে থাকি। যেমন দেখো এই যে চন্দ্রবিন্দুর যেখানে প্রয়োগ হয়, আঁকা, চাঁদ, কাঁদা। এবারে নিরনুনাসিক স্বরধ্বনি, নাসিকার সাহায্য ছাড়া উচ্চারিত হয় এমন স্বরধ্বনিকে নিরনুনাসিক স্বরধ্বনি বলে, যেমন শাখা, কাদা। এবারে দেখো এই যেগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম সেগুলো এখানে ছকে দেওয়া আছে। দেখো হ্রস্বস্বর যেটা তোমাদের বললাম, অ, হস্যই, হ্রস্বই, দীর্ঘস্বর আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও। তোমাদের বেসিক্যালি যেটা পরীক্ষায় প্রশ্ন দেয় এগুলো কিন্তু উদাহরণ তুলে দেয়, বলে যে এর মধ্যে কোনটা হয়তো প্লুতস্বর নয়, বা এর মধ্যে কোনটা দীর্ঘস্বর নয়, বা এর মধ্যে কোনটা সম্মুখস্থ স্বরধ্বনি, কোনটা পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি। তো এই ছকটা কিন্তু তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা এই নোটটা পুরোটাই টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু কালেক্ট করে নেবে। ওকে, চলো এবারে দেখো প্লুতস্বর এখানে দেওয়া আছে, মৌলিক স্বর 7টি তোমাদেরকে বলেছিলাম, অ, আ, হ্রস্বই, হস্য, এ, আর ও। সম্মুখস্থ স্বরধ্বনি হ্রস্বই, এ, আর আ।
পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি রস্বই ও, অ আর আ। কুঞ্চিত স্বর যেগুলো কি অ, হ্রস্ব ও, সংবৃত স্বর রস্বই উ, বিবৃত স্বর আ, এ, যৌগিক স্বর ওই, ও, সানুনাসিক যেগুলো কি চন্দ্রবিন্দু থাকে, আর নিরনুনাসিক দেখো অ, আ, হ্রস্বই দীর্ঘই, রি, এ, ওই, ও সবগুলোই। ওকে, এবারে চলো আমরা ব্যঞ্জন বর্ণ পড়বো। আমরা প্রথমেই পড়লাম ব্যঞ্জন বর্ণ কি, যেসব বর্ণ স্বরবর্ণের সাহায্য ব্যতীত স্পষ্টভাবে উচ্চারণ করা যায় না তাদের আমরা ব্যঞ্জন বর্ণ বলি। ব্যঞ্জন বর্ণ 40টি, যেমন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, থ, দন্ত্যন্ন, প, ফ, ব, ভ, ম, জর, ল, প, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, খণ্ডীয়ত, বিসর্গ, র, অর, অন্তস্থ আর চন্দ্রবিন্দু। সো এটা হচ্ছে বর্তমানে ব্যঞ্জন বর্ণের দুটি বয়ের মধ্যে কিন্তু একটি ব ব্যবহৃত হয়। এবারে দেখো স্পর্শ বর্ণ কি না, ক থেকে ম পর্যন্ত 25টি যে বর্ণ তাকে আমরা স্পর্শ বর্ণ বলি। স্পর্শ মানে কি, এখানে জিহ্বা মুখের কোনো না কোনো অংশ স্পর্শ করে। মুখের অংশ বলতে বেসিক্যালি আমরা বুঝি কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত এবং ওষ্ঠ, কোথাও না কোথাও স্পর্শ হয়, তাই এগুলোকে আমরা স্পর্শ বর্ণ বলি। এবং এই বর্ণগুলিকে আবার 5টি বর্গে ভাগ করা যায়, তাই আমরা এটাকে কি বলি, বর্গীয় বর্ণ বলে থাকি। 5টা বর্গ কি কি, ক, চ, ট, ত, প। তোমরা ছোটবেলায় পড়েছো ক, চ, ট, ত, প। আমরা একসঙ্গে বলি। ক বর্গের মধ্যে ক থেকে উ অবধি থাকে। চ, যেখানে কি জিভের উচ্চারণে জিভের মূলটা কি হয়, কণ্ঠ স্পর্শ করে। আর চ বর্গ দেখো উচ্চারণ করো চ, ছ, জ, ছ, ঞ, জিভের মধ্যভাগ তালু স্পর্শ করে। ট বর্গে ট থেকে মূর্ধন্য অবধি থাকে, এখানে জিভের অগ্রভাগ উল্টে মূর্ধা স্পর্শ করে। ত বর্গ ত থেকে দন্তীয় অবধি থাকে, যেখানে জিভের অগ্রভাগ উপরের পাটির দাঁত স্পর্শ করে। আর প বর্গ যেখানে প থেকে ম এবং কি আমাদের অধরের সঙ্গে ওষ্ঠ স্পষ্ট হয়, ওকে, স্পর্শ হয়। এবার এই ছকটা খুব ইম্পর্টেন্ট, এই যে বর্গগুলো এখানে ভাগ করে দেওয়া আছে। প্রথমে দেখো আছে অঘোষ বর্ণ, তারপরে আছে ঘোষ বর্ণ। অঘোষ বর্ণ প্রথম আর দ্বিতীয় যে বর্ণগুলোকে সেগুলোকে আমরা অঘোষ বর্ণ বলি, এবং তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই বর্ণগুলোকে আমরা ঘোষ বর্ণ বলি। আবার প্রথম বর্ণ অল্প প্রাণ, দ্বিতীয় বর্ণ মহাপ্রাণ, তৃতীয় বর্ণ অল্প প্রাণ, চতুর্থ বর্ণ মহাপ্রাণ এবং পঞ্চম বর্ণ নাসিক্য বর্ণ। এই ছকটা তোমরা দেখে নাও। এই ছকটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নেওয়ার তোমাদের দরকার নেই, কেননা তোমাদের এই নোটটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সেখান থেকে যাওয়ার আগে তোমরা কিন্তু একবার এখান থেকে চোখ বুলিয়ে যাবে, আমার গ্যারেন্টি এখান থেকে কিন্তু 2 থেকে 3 নম্বরের প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। চলো নেক্সট আমরা অল্প প্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ এগুলোর যে সংজ্ঞা এবং উদাহরণটা তোমরা দেখেই নিলে। সংজ্ঞাগুলো দেখি। প্রতিটি বর্গের প্রথম বর্ণ আর তৃতীয় বর্ণ, দেখো এখানে লেখা আছে, এই দেখো প্রথম বর্ণ আর তৃতীয় বর্ণ, এগুলো কি অল্প প্রাণ বর্ণ, কেননা এখানে কম নিঃশ্বাস বায়ুর প্রয়োজন হয়, তাই এদের অল্প প্রাণ বর্ণ বলে। আর মহাপ্রাণ বর্ণ কি, দ্বিতীয় আর চতুর্থ, দেখো এখানে আছে দ্বিতীয় আর চতুর্থ, ওকে। সো এখানে কি মহাপ্রাণে বেশি নিঃশ্বাস বায়ুর প্রয়োজন হয়। অল্প প্রাণ বর্ণের সঙ্গে হকার যুক্ত করলেই মহাপ্রাণ বর্ণ হয়। এবার দেখো পিনায়ন কি, পিনায়ন আর ক্ষীণায়ন খুব ইম্পর্টেন্ট। অল্প প্রাণ বর্ণ মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হলে তাকে পিনায়ন বলে, যেমন কাঁটাল থেকে কাঁঠাল, থুতু থেকে থুথু। ক্ষীণায়ন কি, আবার মহাপ্রাণ বর্ণ অল্প প্রাণ বর্ণের মতো উচ্চারিত হলে তাকে আমরা ক্ষীণায়ন বলি, যেমন মাথা থেকে মাতা, কাঠ থেকে কাঠ, ধাইমা থেকে দাইমা। এবারে চলো অঘোষ বর্ণ। বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণের উচ্চারণ গাম্ভীর্যহীন বলে এগুলোকে আমরা অঘোষ বর্ণ বলি, যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। এই দেখো এখানে ছিল আমাদের অঘোষ বর্ণ কি, প্রথম আর দ্বিতীয় বর্ণ। এবারে চলো আমরা ঘোষ বর্ণ দেখে নিই। ঘোষ বর্ণ কি না, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই বর্ণগুলোকে, এগুলো গাম্ভীর্যপূর্ণ হয়, নাদের মতো হয়, তো এই জন্য এগুলোকে আমরা কি বলি, ঘোষ বর্ণ। হকেও ঘোষ বর্ণ বলা হয়, একে নাদ বর্ণও বলা হয়, ঠিক আছে। এবারে দেখো ঘোষী ভবন, কোনো কোনো অঘোষ বর্ণ উচ্চারণের শিথিলতায় ঘোষ বর্ণে পরিণত হয়, এই উচ্চারণের প্রবণতাকে ঘোষী ভবন বলে। তাহলে কি বললাম, কোনো কোনো অঘোষ বর্ণ উচ্চারণের শিথিলতা, যেমন শাককে আমরা শাক বলছি, ধপধপেকে আমরা ধপধপে বলছি, ওকে, ঘোষী ভবন। এবারে অঘোষী ভবন কোনো কোনো ঘোষ বর্ণ অঘোষ বর্ণে পরিণত হলে, যেমন আমরা বলছি বট ঠাকুর, সেটা কিসে পরিণত হচ্ছে, বট ঠাকুর। বাবু, বটা কি পতে পরিণত হচ্ছে, মানে ঘোষ বর্ণ অঘোষ বর্ণে পরিণত হচ্ছে। তোমরা এভাবে মনে রাখবে যে প্রথম বর্ণ অল্প প্রাণ, দ্বিতীয় বর্ণ মহাপ্রাণ, আবার প্রথম এই দুটো বর্ণ অল্প প্রাণ, মানে এই ছকটা একদম কিন্তু মাথার মধ্যে তোমরা রাখবে, তাহলেই কিন্তু তোমরা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু ইজিলি দিয়ে দিতে পারবে, ওকে।
চলো এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নাসিক্য বর্ণ। প্রত্যেক বর্গের যে পঞ্চম বর্ণ এগুলোকে আমরা নাসিক্য বর্ণ বলে থাকি, কেননা এখানে নাসিকার সাহায্য নিতে হয়। এইসব বর্ণকে নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ বলা হয়। উষ্ম বর্ণ কি না তালব্য স, মূর্ধন্য স, দন্তীয় স এবং হ, এই চারটি বর্ণ উচ্চারণের শ্বাসবায়ুর প্রাধান্য থাকে, তাই এদের উষ্ম বর্ণ বলা হয়। যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ বর্ণগুলির উচ্চারণ প্রলম্বিত করা যায় এবং শীষ ধ্বনির সৃষ্টি হয় বলে একে শীষ ধ্বনিও কিন্তু বলা হয়। এবারে অন্তস্থ বর্ণ জ র ল ব, এই চারটি বর্ণ উচ্চারণে মুখ সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকে না, আবার নিঃশ্বাস বায়ু একেবারে আটকে থাকে না। এদের উচ্চারণ স্বর এবং ব্যঞ্জনের মাঝামাঝি, তাই এই বর্ণগুলিকে স্পর্শ বর্ণ এবং উষ্ম ব্যঞ্জনের মাঝামাঝি তাই এগুলোকে অন্তস্থ বর্ণ বলা হয়। তাহলে কি বললাম? অন্তস্থ জ র ল ব। এবারে অযোগ বাহু বর্ণ। অযোগ বাহু মানে কি? দেখো মূর্ধন্য স এবং অনুস্বর এবং বিসর্গ, এই দুটো বর্ণকে বলা হয় অযোগ বাহু বর্ণ। কেননা এই বর্ণ দুটির সঙ্গে স্বর ও ব্যঞ্জনের কোনো যোগ নেই, অথচ উচ্চারণে এই দুটি বর্ণ অন্যান্য বর্ণের পরিবর্তন ঘটায়, তাই এদের অযোগ বাহু বর্ণ বলা হয়। এই বর্ণ দুটি পূর্ববর্তী স্বরধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারণ করা যায় না, তাই এদের আশ্রয় স্থানভাগী বর্ণ বলা হয়। অন্য ব্যঞ্জন বর্ণের মতো এরা পরে কোনো স্বরবর্ণের সাহায্য নেয় না। দেখো এই ছকটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। দেখো এই যে ছকটা এখানে আমি দিয়েছি, এই ছকে কি দেয়া আছে দেখো, এই যে বর্ণের উচ্চারণ স্থান এবং এটা মিলে কোন বর্ণ সৃষ্টি হয়, যেমন অ, আ, ক, খ, গ, ঘ, উ, হ, এদের উচ্চারণ কি কণ্ঠ প্লাস জিহ্বামূল, মানে জিহ্বাটা কোথায় স্পর্শ করে? কণ্ঠে স্পর্শ করে, তাই এদের কণ্ঠ বর্ণ বলে। যেটা তোমাদের আমি কচটতপ, দেখো কচটতপ এরকম কিন্তু বর্গগুলো আছে। দেখো ক বর্গ, এই দেখো প্রথমটা ক বর্গ, তারপরে চ বর্গ, তারপরে ট বর্গ, তারপরে ত বর্গ, তারপরে প বর্গ, কিন্তু তার সঙ্গে আরো কিছু কিছু বর্ণ তোমাদের অ্যাড করা আছে। ওকে, সেটা তোমাদের দেখতে হবে। আমি যেন বাকিগুলো বলে দিই। এ আর ওই, এটা কি কণ্ঠ এবং তালুর স্পর্শ হয়, কণ্ঠ তালব্য বর্ণ। ও ঔ কণ্ঠস্থ, মানে কণ্ঠ আর ওষ্ঠ। অন্তস্থ ব দন্ত এবং ওষ্ঠ। তোমরা না উচ্চারণ করে করে দেখবে, জিভটা একটু স্পর্শ করে করে দেখবে, তাহলেই দেখবে কানেক্ট করতে পারছো। প্র্যাকটিক্যালি তোমরা করে দেখবে, তাহলেই তোমাদের ভালো মনে থাকবে। এবং নাসিক্য বর্ণ তো তোমরা জানো। এরপরে চলো যে জিনিসগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন এখনো অবধি আসেনি কিন্তু আসতে পারে। ওকে, দেখো স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি বা বিপ্রকর্ষ কি না, উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন বর্ণকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনি যে আনয়ন করা হয়। উদাহরণ থেকে আমরা সংজ্ঞাতে যাব, তাহলে কি হবে, আমাদের কিন্তু কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হবে। এখন আমি বলছি কর্মটাকে ভেঙে দেখো, এর মধ্যে স্বরধ্বনি আনছি করম, ধর্ম থেকে ধরম, মর্ম থেকে মরম। এবার দেখো ইকার আনছি, প্রীতি থেকে প্রীতি, স্নান থেকে স্নান, মানে কি আমরা ব্যঞ্জন বর্ণকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনি আনছি। এবারে ই কারের আগমন হয়, উ কারের আগমন হয়, এ কারের আগমন হয়, ও কারের আগমন হয়, রি কারের আগমন হয়, রিকারের প্রয়োগ হয়। তো এরকম ভাবে কিন্তু আমরা স্বরধ্বনিকে আনতে পারি এবং এই রীতিটাকেই আমরা কি বলি, স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে থাকি। দেখো অনেক এক্সাম্পল আছে, তোমরা এক্সাম্পলগুলো কিন্তু দেখে যাবে। বারবার বলছি তোমরা এক ঝলকে এক্সাম্পলগুলো দেখে যাও, এক্সাম্পল থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। ওকে, চলো পরবর্তী আমরা স্বরসঙ্গতি দেখব। স্বরসঙ্গতি কি, বাংলায় বিশেষ করিয়া চলিতে বা মৌখিক বাংলায় কোনো কোনো শব্দে পূর্ব স্বরের প্রভাবে পরবর্তী স্বরধ্বনি এবং পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির যে লক্ষণীয় পরিবর্তন হয় তাকে কি বলা হয়, স্বরসঙ্গতি বলা হয়। একে দুভাগে ভাগ করা যায়, প্রগত স্বরসঙ্গতি আর মানে প্রথমে কি হয়, প্রগত স্বরসঙ্গতি। দেখো দুটোই কি না, একটা হচ্ছে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন, আর একটা পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন। যেমন ধরো প্রথমটা ইচ্ছা, এটা কি পূর্বস্বরটার প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তন হচ্ছে, মানে ইচ্ছা থেকে ইচ্ছে হচ্ছে, মিথ্যা থেকে মিথ্যে হচ্ছে। আর পরাগত, এটা প্রগত নয়, এটা পরাগত হবে, দুটোই প্রগত লেখা আছে। তো পরাগত কি না, যেখানে পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরের পরিবর্তন, যেমন পূজা থেকে পুজো, চূড়া থেকে চূড়ো, খুড়া থেকে খুড়ো। ওকে, এরপরে চলো অপিনিহিতি। অপিনিহিতি কি, শব্দ মধ্যস্থ ইকার বা উকার বা জফলা যুক্ত ধ্বনি থাকলে সেই ইকার বা উকারের যুক্ত ধ্বনি যথাসময়ে উচ্চারণ হবার পূর্বে যখন আগেই উচ্চারিত হয়ে যায়। যেমন উদাহরণ আগে বলি, আজি থেকে আইজ, দেখো এই যে হ্রস্ব এটা কিন্তু আগেই উচ্চারণ হয়ে গেছে। কালি থেকে কাইল, এটা কি হয়েছে, আগেই উচ্চারণ হয়ে গেছে। তো এইরকম ভাবে যখন পরবর্তী ধ্বনিটা আগেই উচ্চারণ হয়ে যায় সেটাকে আমরা কি বলি না, অপিনিহিতি বলে থাকি। এরপরে দেখো অভিশ্রুতি। অভিশ্রুতিতে কি হয়, অপিনিহিতিজাত ইকার বা উকার
এক বিশেষ সন্ধির নিয়মে পূর্ববর্তী স্বরধ্বনির সহিত মিলিত হইয়া উহার রূপের যে পরিবর্তন ঘটায় স্বরধ্বনির সেই পরিবর্তনকেই অভিশ্রুতি বলে। যেমন আসিয়া থেকে আইসা, এসা এসে থেকে এসে, জাগিয়াছে থেকে দেখো চেঞ্জ হয়ে হয়ে অপিনিহিতি, যাতে ইকার বা উকারটা কি হচ্ছে পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে রূপের একটা পরিবর্তন ঘটে। যেমন মরিয়া থেকে মরে আসছে, দেখো কতটা রূপের পরিবর্তন করছে। এবারে চলো অশ্রুতি এবং অন্তস্থ বশ্রুতি একটু দেখে নিই। বাংলায় পাশাপাশি দুইটি স্বরবর্ণ থাকিলে উহাদের মধ্যে ব্যঞ্জন বর্ণের অভাবজনিত শূন্যতাটুকু পূর্ণ করিবার জন্য অ কিংবা অন্তস্থ ব এই যে অর্ধস্ফুট ব্যঞ্জন ধ্বনির আগমন হয় তাহাকেই অশ্রুতি বা বশ্রুতি বলে। দেখো এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল দেখলেই তোমাদের কিন্তু সংজ্ঞা ক্লিয়ার হয়ে যাবে। যেমন বলছি আমি মা যুক্ত এর, দেখো এখানে কি হচ্ছে দুটো স্বরবর্ণ কিন্তু পাশাপাশি আছে, দুটো স্বরবর্ণর মধ্যে কিন্তু এই যে ব্যঞ্জন বর্ণের যে একটা অভাব রয়েছে সেই শূন্যতাটা পূর্ণ করার জন্য একটা অন্তস্থ অ চলে এসেছে। মায়ের এই যে অন্তস্থ অটা চলে এলো, তো এইরকম ভাবে কিন্তু অন্তস্থ আছে, আবার অন্তস্থ বও কিন্তু আছে। যেমন ধরো খা যুক্ত আ, এই যে এখানে কি হচ্ছে একটা ব, খাবা খাবা, নাওয়া থেকে নাবা, ঠিক আছে, মানে একটা অন্তস্থ বয়ের আগমন হচ্ছে, কেননা এখানে ব্যঞ্জন ধ্বনির একটা অভাব পূরণ করার জন্য। ওকে, দেখো এবারে দেখো সমীভবন বা সমীকরণ, একই শব্দের মধ্যে কি হয় না ব্যঞ্জন ধ্বনি দুটো পাশাপাশি আছে। যেমন ধরো গল্প, দুটো ব্যঞ্জন ধ্বনি পাশাপাশি আছে, অসম ল একটা ব্যঞ্জন ধ্বনি প একটা ব্যঞ্জন ধ্বনি, কিন্তু কি হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য দুটির ধ্বনির একটির প্রভাবে অপরটির পরিবর্তন। গল্প দুটো আলাদা আলাদা, কিন্তু আমরা কি বলছি গপ্প, দুর্গা থেকে দুর্গা, ধর্ম থেকে ধম্ম, তো এটাই হচ্ছে সমীভবন। এবারে দেখো বর্ণবিকার, বর্ণবিকার কি না শব্দের অন্তর্গত কোনো মূল ধ্বনির যদি পরিবর্তন হয়ে যায় তাকে আমরা কি বলছি বর্ণবিকার। মানে শাক থেকে শাক, বাষ্প থেকে ভাব, বীজ থেকে বিচি, মানে কোনো একটা ধ্বনি একেবারে চেঞ্জ হয়ে যায় যখন, সেটাকে আমরা কি বলি বর্ণবিকার বলে থাকি। এবারে দেখো আলোচনা করব বর্ণ বিপর্যয় সম্পর্কে। বর্ণ বিপর্যয়টা কি না চলিত বাংলায় উচ্চারণ ত্রুটির জন্য একই শব্দের অন্তর্গত দুটি ব্যঞ্জন বর্ণ কি হচ্ছে পরস্পর স্থান পরিবর্তন করছে। যেমন রিক্সাকে আমরা রিস্কা বলছি, দেখো ক আর তালব্য বর্ষ এখানে কি হচ্ছে স্থান পরিবর্তন করছে। বাক্স থেকে বাস্ক, ঠিক আছে, এই যে দুটো সম্পূর্ণভাবে স্থান পরিবর্তন করেছে, এটাই আমরা বর্ণ বিপর্যয় বলছি। আর বর্ণাগম মানে কি না উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে বা মধ্যে বা শেষে নতুন কোনো বর্ণ আছে। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, স্কুল থেকে স্কুল, স্টেশন থেকে স্টেশন, নয়ন থেকে নয়ান, মানে কি আগে বা পরে বা মাঝখানে কি হচ্ছে বর্ণের আগমন ঘটছে উচ্চারণের সুবিধার জন্য, এটাকে আমরা বর্ণাগম বলছি। দেখো এই ধরনের জিনিসগুলো তোমরা মনে রাখতে তখনই পারবে যখন তোমরা এক্সাম্পল প্রচুর প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমি চেষ্টা করছি তোমাদের দু একটা প্র্যাকটিস সেট দেবার এখান থেকে, যেটা তোমাদের হেল্পফুল হয় পরীক্ষার জন্য। চলো এবার দেখো বর্ণদ্বিত্ব না অর্থের গুরুত্ব বোঝানোর জন্য শব্দ মধ্যস্থ বর্ণকে আমরা কি দুবার দুবার ব্যবহার করছি, ঠিক আছে। তো এটাকেই আমরা কি বলছি না বর্ণদ্বিত্ব বলছি। আমার সকাল থেকে সকাল, দ্বিত্ব হচ্ছে, ঠিক আছে, সবাই থেকে সব্বাই। এবারে দেখো বর্ণলোপ, উচ্চারণ সহজ করার জন্য অনেক সময় শব্দের মাঝখানে একাধিক বর্ণ বিলোপ হয়ে যায় বা লুপ্ত হয়ে যায়, তাহাই কি বর্ণলোপ। যেমন র লোপ হয় কার্পাস থেকে কাপাস, হকার লোপ হয় ফলাহার থেকে ফলার, পুরোহিত থেকে পুরুত, আবার অন্যান্য অনেক বর্ণ কিন্তু লুপ্ত হয়। ওকে, এটা কি উচ্চারণকে সহজ করবার জন্য। দেখো এই যে সব তোমরা নিয়ম কানুনগুলো পড়ছো এগুলো কিন্তু বেসিক্যালি মানে কি হয় উচ্চারণকে যাতে সুবিধা নিজেদের মতো করে ব্যবহার করা যায় সেই জন্যই কিন্তু আমরা এগুলো সৃষ্টি হয়েছে। এবারে দেখো সম্প্রকর্ষ, সম্প্রকর্ষ কি না শব্দ মধ্যস্থ স্বরবর্ণের যখন লোপ ঘটে, এটা কি বিপ্রকর্ষের বিপরীত। যেমন ধরো আমি বলছি নাতিনি, নাতিনি থেকে নাতনি, দেখো তয়ের রস্যটা কিন্তু লুপ্ত হয়ে গেছে, মানে বেসিক্যালি স্বরবর্ণ লুপ্ত হচ্ছে, এটাই আমরা কি বলি সম্প্রকর্ষ। যেমন আশা থেকে আস, কলা পাতা থেকে কলা পাত। ওকে, তো মোটামুটিভাবে তোমাদের এগুলো করলেই কিন্তু পরীক্ষায় তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, এর বাইরে কিন্তু আমার মনে হয় না আর কিছু করার দরকার আছে। আর এই ক্লাসের যে পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশনে যুক্ত হয়ে যাও, সেখানে আমি কিন্তু টেলিগ্রামটা আপলোড মানে এই টেলিগ্রামে আমি এই পিডিএফটা আপলোড করে দিচ্ছি।
আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা আমাকে অনেক ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করছো ইংলিশ পেডাগজি থেকে প্র্যাকটিস সেট দেওয়ার জন্য। দেখো আমার এই মুহূর্তে যেটা তোমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি। এবারে একসাথে তো এত ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু আমি একাই চ্যানেলটা চালাই, একাই সব সাবজেক্ট তোমাদেরকে কভার করার চেষ্টা করি, তাই আমার পক্ষে যতটুকু সম্ভব তোমাদের আপকামিং টেট পরীক্ষার জন্য যতটা হেল্প করা যায় আমি কিন্তু মনে প্রাণে চেষ্টা করছি। আর তোমাদেরকে একটাই কথা বলবো, একটা রিকোয়েস্ট আমি করব যে তোমরা প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে করে কি সবাই এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।